সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকের নাম হচ্ছে মোলারিটিকে শতকরা এবং পিপিএম এককে রূপান্তর। এই টপিকটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, প্রথম দেখো আমি প্রত্যেকটা ওয়ার্ডকে ভাঙি। ফার্স্টের ওয়ার্ড হচ্ছে মোলারিটি। মোলারিটি কী জিনিস বলো তো? মোলারিটি হচ্ছে, আমরা কিন্তু ক্লাস 9-10 থাকতে মোলারিটি কি পড়ে আসছি। মোলারিটি হচ্ছে ঘনমাত্রার প্রকাশক, অর্থাৎ ঘনমাত্রাকে আমরা সাধারণত মোস্ট অফ দ্য টাইম মোলারিটিতেই প্রকাশ করি। মোলারিটিকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়, আর মোলারিটির মানে হচ্ছে মোল পার লিটার। মোল পার লিটার কথাটার মানে কি স্যার? কথাটার মানে হচ্ছে প্রতি লিটারে, পার লিটার মানে কি, প্রতি লিটারে কত মোল পদার্থ থাকে সেটাই হচ্ছে মোলারিটি। প্রতি লিটারে কত মোল পদার্থ থাকে সেটাই হচ্ছে মোলারিটি। আর শতকরা মানে তো পার্সেন্টেজ, এটা আমরা সবাই জানি। এবং এখানে দেখো একটা ওয়ার্ড ইউজ করছি পিপিএম, তোমাদের অনেকের কাছে এই ওয়ার্ডটা মেবি নতুন। পিপিএম এর ফুল ফর্ম হচ্ছে, মনে রাখবা, পার্টস পার মিলিয়ন। ওকে, আচ্ছা তাহলে দেখো আমি টাইটেলটা কি দিছি, মোলারিটিকে শতকরা এবং পিপিএম এককে রূপান্তর। তার মানে আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে কোনো কিছুকে মোলারিটিতে দেওয়া থাকলে আমরা সেটাকে শতকরা এককে নিয়ে যাব এবং সেটাকে পিপিএম এককে নিয়ে যাব। কথা বুঝতে পারছি? আমি তোমাদের একটু পরেই বলবো যে কখন আসলে আমরা শতকরা এককে মাপি, আবার কখন আমরা পিপিএম এককে মাপি। আমি তোমাকে এই বিষয়গুলি একটু পরেই বুঝায় বলতেছি। ওকে, আচ্ছা চলো আগে একটু বলে ফেলি। শতকরা যে এককটা, এই এককটাকে আবার মনে রাখবা তিনটা ইউনিটে ভাগ করা যায়। তোমরা দেখো আমি আগে থেকে লিখে রাখছি। একটা হচ্ছে পার্সেন্টেজ অফ ডাব্লিউ বাই ডাব্লিউ, পার্সেন্টেজ অফ ডাব্লিউ বাই ভি, আর একটা হচ্ছে ভি বাই ভি। আর এই পিপিএম এককটা, এটাকেও আবার পিপিএমকে তিনটা ভাগে ভাগ করা যায়। এই কথাটা বললে ভুল হবে। আমরা বলবো পিপিএম এর তিনটা রূপ আছে। একটা হচ্ছে পিপিএম, আর একটা হচ্ছে পিপিবি, আর একটা হচ্ছে পিপিটি। কথা বুঝতে পারছি স্যার? পিপিএম মানে মনে রাখবা পার্টস পার মিলিয়ন, পিপিবি মানে হচ্ছে পার্টস পার বিলিয়ন, আর পিপিটি মানে হচ্ছে পার্টস পার ট্রিলিয়ন। কথা বুঝতে পারছি? আচ্ছা চলো এবার দেখো আমি তোমাকে কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে জিনিসগুলি বুঝাই। ওকে চলো স্টার্ট করি। ফার্স্টে আমরা আলোচনা করব মোলারিটি সম্বন্ধে। দেখো মোলারিটি, মোলারিটি আমরা সবাই জানি যে মোলারিটিকে আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করি। মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার, অর্থাৎ প্রতি লিটার কোনো দ্রাবকে কি পরিমাণ দ্রব্য আছে, এবং ওই প্রতি লিটার দ্রাবকের মধ্যে দ্রব্যটাকে যদি আমরা মোলে মাপি তখনই সেটা হবে মোলারিটি। আচ্ছা, কিছু হয়তো বুঝো নাই, দেখো আমি তোমাকে বুঝা বলি। কোনো দ্রবণ তৈরি করার জন্য, কি কি লাগে বলো তো? কোনো দ্রবণ তৈরি করার জন্য লাগে হচ্ছে দ্রব, আরেকটা লাগে হচ্ছে দ্রাবক। মনে করো দ্রাবক হিসাবে আমি নিতেছি হচ্ছে পানি। স্যার পানি যে নিতে হবে এমন কোনো কথা নাই, অ্যালকোহল হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, অ্যাসিডও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। কিন্তু ইউজুয়ালি মোস্ট অফ দ্য টাইমই আমরা দ্রাবক হিসাবে কি নেই, সাধারণত পানিই নেই, তাই না? আর দ্রব্য হিসেবে মনে করো আমি এখানে নিলাম চিনি। কথার কথা বুঝো। আচ্ছা চিনি না, লবণ নিলাম। দ্রব্য হিসাবে কি নিলাম? লবণ নিলাম। তাহলে এবার একটু দেখো স্যার, তোমার এই যে লবণ এবং পানি, এই দুইটা মিশে তোমার কি তৈরি হবে? দ্রবণ তৈরি হবে। এখন এই যে দ্রবণটা তৈরি হলো, এই দ্রবণে কি একটা ঘনমাত্রা থাকবে না? যেমন আমি তোমাকে বলি, মনে করো এক গ্লাস পানির মধ্যে, সাধারণত এক গ্লাসে মনে করো 250 মিলিলিটার পানি ধরে। এক গ্লাস পানির মধ্যে আমি কি করলাম? 1 মুঠ লবণ দিলাম। এখন তুমি এটা যদি খাও, লবণ খেলে দেখবে আমাদের শরীরে কেমন যেন একটা ঝাঁকুনি এসে পড়ে। একটু বুদ্ধি খাটাও। মনে করো আমি এক গ্লাস পানির মধ্যে 1 মুঠ লবণ দিলাম, আবার আরেক গ্লাস পানির মধ্যে 2 বা 3 মুঠ লবণ দিলাম। মনে করো 3 মুঠ লবণ দিলাম, তাহলে এক গ্লাস পানির মধ্যে আমি দিছি 1 মুঠ লবণ, আরেক গ্লাস পানির মধ্যে মনে করো আমি 3 মুঠ লবণ দিছি। তুমি বুদ্ধি খাটায় বলো কোন পানিটা খায় তোমার শরীরে বেশি ঝাঁকুনি আসবে? অবশ্যই যেটার মধ্যে 3 মুঠ লবণ আছে, তাই না? কারণটা কি? কারণ হচ্ছে
ওই দ্রবণের ঘনমাত্রা বেশি। কথা বুঝতে পারি না? ওই সেম অ্যামাউন্ট পানি কিন্তু ওই 250 মিলিলিটারই আছে, বা ওই 1 গ্লাস পানিই কিন্তু আছে। 1 গ্লাস পানির মধ্যে এক জায়গায় আমি দিছি 1 মুঠ লবণ, আবার ওই 1 গ্লাস পানির মধ্যে আমি দিছি কিন্তু 3 মুঠ লবণ। তো 3 মুঠ লবণেরটা খাইয়া তোমার শরীরে কি আসবে? ঝাঁকুনি আসবে। কারণ কি? ওইখানে লবণের পরিমাণ বেশি, অর্থাৎ ঘনত্ব বেশি বা ঘনমাত্রা বেশি। কথাকে আমি বুঝতে পারছি? আচ্ছা, আমরা এই যে লবণ এবং পানি, এইটাকে কখন মোলারিটিতে হিসেব করব জানো? যখন আমরা পানির এককটাকে মাপবো হচ্ছে লিটারে। কথা বুঝিও, পানির এককটাকে মাপবো হচ্ছে লিটারে, আর লবণের এককটাকে মাপবো হচ্ছে মোলে। লবণের এককটাকে কিসে মাপবো স্যার? মোলে। এই দেখো, লবণের একক কিসে মাপবো? কি ব্যাপার, এটা সিলেক্ট হচ্ছে না। হ্যাঁ, সিলেক্ট হয়েছে। লবণের একক মাপবো হচ্ছে, এখনো হচ্ছে না সিলেক্ট। হ্যাঁ, এবার সিলেক্ট হয়েছে। লবণের একককে মাপলাম হচ্ছে মোলে। কথা বুঝতে পারছি স্যার? তাহলে আমি পানির একককে মাপলাম হচ্ছে লিটারে, আর লবণের একককে মাপলাম হচ্ছে মোলে। তখন কিন্তু তোমার যে এককটা হবে, সে এককটা হবে মোলারিটিতে। যেমন মনে করো আমি 1 লিটার পানির মধ্যে 2 মোল লবণ দিছি, তখন তুমি বলবা 2 মোলারিটি। কথা বুঝতে পারছি? তার মানে আমি কথাটা একটু লিখে দিই। কোথাও যদি 2 মোলারিটি লেখা থাকে, তার মানে হচ্ছে 2 মোল লবণ আছে প্রতি লিটারে। অর্থাৎ প্রতি লিটার পানির মধ্যে আমার কতটুকু লবণ আছে? 2 মোল। কোথাও যদি আবার 3 মোলারিটি লিখি, তার মানে বুঝাবে 3 মোল পার লিটার। এই কথাগুলি কি আমি বুঝাতে পারছি স্যার? একদম সোজা সাপটা কথা না, এখানে জটিল কিন্তু কোনো কিছুই নেই। তার মানে আমি তোমাকে বলতে পারি যে কোনো একটা দ্রবণ তৈরি হওয়ার জন্য অবশ্যই দ্রাবক এবং দ্রবের প্রয়োজন। যদি দ্রাবকটাকে লিটারে এবং দ্রবণটাকে মোলে মাপি, তাহলে যেই পরিমাণটা আসবে সেই পরিমাণটাকে আমরা বলি মোলারিটিতে মাপা হয়েছে। আশা করি আমার এই প্রত্যেকটা কথা তুমি বুঝছো। এই কথাগুলি কিন্তু সামনে অনেক বেশি কাজে লাগবে স্যার, মনোযোগ দিয়ে শুনো। যদি কোনো কথা না বুঝো, পিছনের পড়াগুলিকে টেনে টেনে আবার বুঝে নাও। ওকে? আচ্ছা, এবার দেখো স্যার, আমি বলছি মোলারিটিকে শতকরা এবং পিপিএম এককে মাপব। এখন তুমি বলতে পারো স্যার, আপনার মোলারিটি তো আছেই, মানে মোলারিটি হচ্ছে প্রতি লিটারে কত মোল আছে, সেটাকে আবার শতকরা এককে মাপার কি প্রয়োজন হইল, বা সেটাকে আবার পিপিএম এককে মাপার কি প্রয়োজন হইল? মোলারিটিতে তো ঠিকই ছিল, শতকরা এবং পিপিএম এ মাপার কি প্রয়োজন? আমি তোমাকে বলি স্যার, এর কারণটা কি? খুবই সিম্পল রিজন স্যার। অনেক সময় হয় কি, আগে শতকরাটার বলি, শতকরাটা কেন মাপি। শতকরাতে যেটা হয়, তোমরা একটু আগেই দেখলা, মোলারিটিতে মাপতে গেলে কিন্তু প্রতি লিটারে হিসেব হয়। অনেক সময় আমার কাছে যে পরিমাণটা আছে, এই পরিমাণটাকে আমার প্রতি লিটারে মাপার কোনো প্রয়োজন নাই। কথা বুঝিও স্যার, অনেক সময় আমার কাছে যে পরিমাণটা আছে সেটাকে প্রতি লিটারে মাপার কোনো প্রয়োজন নাই। আমার আরেকটু কমে মাপা দরকার, আরেকটু কম ইউনিটে মাপা দরকার। মনে করো 200 মিলিলিটারে মাপা দরকার, বা 100 মিলিলিটারে মাপা দরকার, এরকম কম ইউনিটে মাপা দরকার। তখন কিন্তু সাধারণত আমরা আর মোলারিটিতে হিসেব করি না, তখন সাধারণত আমরা শতকরা এককে ইউজ করি। কথা বুঝতে পারছি স্যার? ইভেন এখনই বলে দিই, পিপিএম এরটাও এখন বলে দিই। পিপিএম মানে হচ্ছে, বললাম কি, পার্টস পার মিলিয়ন। মনে রাখবা স্যার, শতকরা একক ছাড়াও অনেক সময় দেখা যায় আমাদের আরও ক্ষুদ্র এককে মাপতে হয়, যেমন মনে করো আমি 30 লিটার পানির মধ্যে, 30 লিটার পানির মধ্যে আমি দুইটা না, মনে করো 10টা বা 20টা লবণের দানা অথবা চিনির দানা ফালায় দিছি। তাহলে যে ঘনমাত্রাটা হবে, সেই ঘনমাত্রাটা কি অনেক বেশি হবে? কথা বুঝিও স্যার। আমি কি করলাম কি, মনে করো 20 লিটার বা 30 লিটার পানির মধ্যে মাত্র 10টা 20টা বা 30টা 40টা বা 100টাই মনে করো চিনির দানা ফালায় দিলাম, তাহলে কি ঘনমাত্রা অনেক বেশি হবে? না, ঘনমাত্রা কিন্তু অনেক ক্ষুদ্র হবে বা কম হবে। তো এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঘনমাত্রা মাপার জন্য সাধারণত আমরা পিপিএম ইউজ করি। কথা বুঝতে পারছি স্যার? তাহলে মোলারিটি আমরা কখন ইউজ করি? যদি প্রতি লিটারে কত মোল আছে এটা জানতে চাই, তখন মোলারিটি ইউজ করি। আবার শতকরা হচ্ছে যে আমি প্রতি লিটারে মাপতে চাই না, আমি আর একটু কমে মাপতে চাই,
বা আমি আরও অল্প হিসাব করতে চাই, তখন সাধারণত আমরা শতকরা হিসাব করি। আর পিপিএম কখন ইউজ করি? যখন অনেক দ্রাবকের মধ্যে সামান্য পরিমাণ দ্রব্য দেওয়া হয়েছে, এবং যে ঘনত্বটা আসবে সেই ঘনত্বটা মনে করো খুবই ক্ষুদ্র। সেটাকে যদি মোলারিটিতে মাপতে চাই, তখন মনে করো মোলারিটিতে আসবে 0.000000002 মোলারিটি, কথার কথা। এখন এত বড় একটা সংখ্যা দেখতে কি বিশ্রী লাগে না? তখন সাধারণত আমরা এটাকে পিপিএম এককে মাপি। কথা কি বুঝতে পারছি স্যার? তার মানে খুবই ক্ষুদ্র ঘনমাত্রা হিসেব করতে গেলে ইউজুয়ালি আমরা পিপিএম এ হিসেব করি। আশা করি তুমি বুঝছো। ওকে, চলো এবার আমি তোমাকে বলছি শতকরার কয়টা ইউনিট আছে স্যার, বা শতকরাতে কয়টা হিসেবে মাপা যায়? 3টা হিসাব। একটা হচ্ছে পার্সেন্টেজ অফ কি যেন বললাম, পার্সেন্টেজ অফ ডাব্লিউ বাই ডাব্লিউ, পার্সেন্টেজ অফ ডাব্লিউ বাই ভি, আর একটা হচ্ছে পার্সেন্টেজ অফ ভি বাই ভি। চলো এখন আমি এই 3টা ইউনিট নিয়ে আলোচনা করি। প্রথমে আমি যে ইউনিটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ ডাব্লিউ বাই ডাব্লিউ। আচ্ছা, একটু আগেই তোমাকে বলছি যে কোনো ঘনমাত্রা হতে গেলেই কিন্তু কি লাগবে? কোনো দ্রবণ হতে গেলেই কিন্তু দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে দ্রাবক, একটা হচ্ছে দ্রব, আর একটা হচ্ছে দ্রাবক। একটা হচ্ছে দ্রব প্লাস দ্রাবক। আচ্ছা স্যার, আমি আগে একটা সূত্র লিখে দিই। এই সূত্রটা সবার জন্য ইউনিভার্সাল কাজ করবে। কোনো একটা এই যে সূত্রটা লিখবো, এটা সবার জন্য কাজ করবে। মনে রাখবা, কোনো একটা ঘনমাত্রা যদি হিসেব করতে হয়, তো আমরা সাধারণত উপরে রাখি কাকে? উপরে রাখি হচ্ছে দ্রব্যের পরিমাণকে। আমি দ্রব্য লিখে ফেলছি, এটা হচ্ছে দ্রব্যের পরিমাণ, আর নিচে থাকে হচ্ছে দ্রাবকের পরিমাণ, দ্রাবক না, দ্রবণের পরিমাণ। দ্রবণের পরিমাণ। এখন তুমি বলতে পারো স্যার আমি এটা বুঝি না, আমাকে বুঝিয়ে দেন। এটা কিন্তু না বুঝার কিছুই নেই। যে কোনো পরিমাণ মাপতে গেলে, ঘনমাত্রা মাপতে গেলে বা যে কোনো পরিমাণ মাপতে গেলে দ্রবের পরিমাণটা উপরে বসাইতে হয় আর দ্রবণের পরিমাণটা নিচে বসাইতে হয়। যেমন আমি যদি কোথাও বলি 2 মোলারিটি মানে কি স্যার? 2 মোল পার লিটার না? এখন পার লিটার যদি হয়, পার লিটারকে কি আমি এই যে এরকম নিচে ভাগ আকারে লিখতে পারি আর উপরে লিখতে পারি 2 মোল। এই কথাটাকে কি আমি এভাবে লিখতে পারি না? ভুল লিখছি কোনো কিছু স্যার? লিখি নাই। তাহলে দেখো তো নিচে যে লিটারটা আছে, লিটারটা কিসের পরিমাণ? লিটারটা হচ্ছে দ্রবণের পরিমাণ। লিটারটা কি স্যার? দ্রবণের পরিমাণ। আর উপরে যে 2 মোলটা আছে, এটা কি? দ্রবের পরিমাণ। দ্রবের পরিমাণ। তাহলে দেখছো স্যার, কোনো একক বা কোনো কিছুর পরিমাণকে যদি আমরা ঘনমাত্রায় প্রকাশ করতে যাই, তাহলে আমাকে দ্রবের পরিমাণ জানা লাগে আর দ্রবণের পরিমাণ জানা লাগে, তাই না? দ্রবের পরিমাণকে বসাই উপরে আর দ্রবণের পরিমাণকে বসাই নিচে। আচ্ছা, আমি এক কাজ করে দিই, আমি এগুলি পাশে একটু টান দিয়ে লিখে দিই। এগুলি হচ্ছে রাফ, তাই না স্যার? এগুলি হচ্ছে রাফ। জাস্ট তোমাকে র্যান্ডমলি আমি বুঝাইলাম কিছু জিনিস। এবার দেখো ডাব্লিউ বাই ডাব্লিউ। উপরে যে ডাব্লিউটা দেখতেছো, এই ডাব্লিউটা হচ্ছে দ্রবের পরিমাণকে ইন্ডিকেট করে, আর নিচে যে ডাব্লিউটা দেখতেছো এটা হচ্ছে দ্রবণের পরিমাণকে ইন্ডিকেট করে। কথা বুঝতে পারছি স্যার? মনে রাখবা উপরে যে, কারণ দেখো এখানে দেখো উপরে যেটা কি? উপরে হচ্ছে দ্রবের পরিমাণ না? তাহলে এখানে উপরে লিখছে ডাব্লিউ, তার মানে এই ডাব্লিউ দ্রবের পরিমাণকে ইন্ডিকেট করতেছে, আর নিচের ডাব্লিউটা দ্রবণের পরিমাণকে ইন্ডিকেট করতেছে। তাহলে দেখো স্যার, তার মানে এই ডাব্লিউ বাই ডাব্লিউ মানে হচ্ছে বুঝায় উপরে যে দ্রবের পরিমাণটা থাকবে, দ্রবের পরিমাণ। স্যার আমরা কিন্তু সবাই জানি ডাব্লিউ দ্বারা পদার্থের পরিমাণ বোঝায়, আর ইউজুয়ালি পরিমাণগুলোকে কিন্তু আমরা গ্রামে মাপি। কথা বুঝতে পারছি স্যার? তার মানে এই কথাটার মানে কি বলছি আমি? উপরে যদি ডাব্লিউ লেখা থাকে, উপরে ডাব্লিউ লেখা থাকলে সেটা দ্রবের পরিমাণ বুঝাবে, এবং দ্রবের পরিমাণটা কোন এককে বুঝাবে? গ্রাম এককে বুঝাবে। আর নিচের যে ডাব্লিউ সেটা কি বুঝাবে স্যার?
দ্রবণের পরিমাণ, দ্রবণের পরিমাণ সেটাও কোন এককে বুঝাবে, সেটাও গ্রাম এককে বুঝাবে। কারণ কি? কারণ নিচেও দেওয়া আছে ডাব্লিউ। কথা কি বুঝতে পারি নাই স্যার? নিচে যদি ডাব্লিউ না দেওয়া থাকে, ভি দেওয়া থাকতো, ভি, যেমন ওই যে এটায় দেওয়া আছে, দেখো নিচে ভি দেওয়া আছে, ভি দিলে আমি তখন এখানে আর গ্রাম লিখবো না, তখন আমি এখানে লিখবো ভি দ্বারা কি বোঝায়? আয়তন। আয়তনকে কি সাধারণত আমরা গ্রামে মাপি? আয়তনকে কিন্তু সাধারণত আমরা মিলিলিটার বা লিটারে মাপি। কথা কি বুঝো নাই স্যার? আশা করি আমি তোমাকে বুঝাতে পারছি। তাহলে দেখো স্যার, এখানে যে শতকরা পরিমাণটাকে আমি মাপতেছি পার্সেন্টেজ অফ ডাব্লিউ বাই ডাব্লিউ, তার মানে দ্রবের পরিমাণটা গ্রামে মাপবো, আর নিচের যে ডাব্লিউ এটা দ্বারা বোঝাচ্ছে দ্রবণের পরিমাণ, এটাকেও আমি গ্রামে মাপবো। আর যেহেতু এখানে বলা হয়েছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে আমি কত দ্বারা গুণ করে দিব স্যার? 100 দ্বারা গুণ করে দিব। আমি কি কথা ক্লিয়ার? বুঝতে পারছি স্যার? আচ্ছা, এখন একটা এক্সাম্পল দিই তোমাকে। একটা এক্সাম্পল দিলে তোমার একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে কথাটার মানে কি। কোথাও যদি স্যার লেখা থাকে 10% ডাব্লিউ বাই ডাব্লিউ, এই কথাটার মানে কি বুঝাবে জানো? আচ্ছা, আমি তোমাকে আগে আমার মতো করে বুঝাতে তারপর সুন্দর করে লিখে দিচ্ছি। অনেক সময় হয় কি, মনে করো কেউ যদি কোনো কেমিক্যাল কিনতে যায়, কেমিক্যালটা মনে করো একটা কঠিন পদার্থ, একটা শক্ত কেমিক্যাল, মানে কোনো তরল কেমিক্যাল না, মনে করো একটা কঠিন কেমিক্যাল তুমি কিনতে গেলা। তো ওই কঠিন কেমিক্যালের যে মানে প্যাকেজিং থাকবে, প্যাকেজিংয়ের গায়ে সাধারণত এরকম ডাব্লিউ বা ডাব্লিউ লেখা থাকবে। কেন? কারণ হচ্ছে পদার্থটা কিন্তু কঠিন। তো ওই কঠিন পদার্থের ভিতরে মনে করো ভেজাল আছে। মনে করো আমি বাজার থেকে লোহা কিনলাম, বাজার থেকে মনে করো লোহা কিনলাম, তো এখন লোহার প্যাকেজিংয়ের গায়ে ওরা লিখে দিল মনে করো 10% ডাব্লিউ বাই ডাব্লিউ। এই কথাটার মানে কি বোঝাবে জানো? যে ওই 100 গ্রাম, প্রতি 100 গ্রাম লোহার মধ্যে 10 গ্রাম অন্য কিছু একটা আছে, যেই অন্য কিছুটাও গ্রামেই আছে। কথা বুঝতে পারি নাই। নিচে যে ডাব্লিউটা, সে ডাব্লিউটা কি? সে ডাব্লিউটা বুঝে হচ্ছে দ্রবণের পরিমাণ। এখন দ্রবণটাকে আমি কিসে মাপতেছি? গ্রামে। দ্রবণটাকে আমি কিসে মাপতেছি? গ্রামে। যেমন মনে করো আমি কিনলাম লোহা, তাহলে নিচেরটা হচ্ছে লোহা, আর উপরের যেটা সেটা হচ্ছে লোহার ভিতরে অন্য কিছু একটা। মনে করো লোহার ভিতরে কি আছে? লোহার ভিতরে ধরলাম কোনো একটা ভেজাল আছে, ভেজাল, কথার কথা, লোহার ভিতরে কোনো একটা ভেজাল আছে এবং ভেজালটা আছে শক্ত। আচ্ছা, ভেজালের একটা নামও দিলাম। মনে করো লোহার ভিতরে আমি ভেজাল হিসাবে কি ধরতে পারি? লোহার ভিতরে মনে করো ভেজাল হিসাবে ধরলাম অ্যালুমিনিয়াম আছে। কথার কথা, তুমি বাজার থেকে লোহা কিনতে গেছো, তাহলে নিশ্চয়ই তুমি এটা চাইবা না যে লোহার ভিতরে অ্যালুমিনিয়াম থাকুক, তাই না? লোহার ভিতরে যদি অ্যালুমিনিয়াম থাকে তাহলে ওটা ভেজাল হিসাবে কাউন্ট হবে। কিন্তু এখন মনে করো দোকানদার তোমাকে লোহার ভিতরে অ্যালুমিনিয়াম ঢুকায় দিল। লোহার যে ব্লকটা কিনলা বা বারটা কিনলা বা লোহার যে গুঁড়া মানে টুকরাটা কিনলা, সেই টুকরার ভিতরে লোকটা কি করলো? অ্যালুমিনিয়াম মিশায়া দিল। তাহলে দেখো তো, যেই অ্যালুমিনিয়ামটা মিশায়া দিছে সেটা কি সে তরল পদার্থে মিশাইছে? না, অ্যালুমিনিয়ামটাও কঠিন পদার্থে মিশাইছে। সো ওই অ্যালুমিনিয়ামটার পরিমাণটাও কিন্তু গ্রামে হিসাব হবে, আর তোমার যে লোহাটা তুমি কিনছো সেটাও কিন্তু গ্রামে হিসাব হবে। কথা বুঝাইতে পারছি স্যার? তাহলে দেখো, এই নিচের যে ডাব্লিউটা সেটা হচ্ছে তোমার লোহা, যদিও এখানে লোহাটা তো কিন্তু আর দ্রবণ না, লোহাটা কিন্তু দ্রবণ না, কিন্তু আমরা ইউনিভার্সালি এই সূত্রটাকে দ্রবণই ব্যবহার করি, ঠিক আছে? কিন্তু ওই দ্রবণটাকে মাথায় রাখবো আমরা কি হিসাব করতেছি? গ্রামে হিসাব করতেছি। দ্রবণটাকে আমরা গ্রামে হিসাব করতেছি। তাহলে মনে করো তুমি বাজার থেকে লোহা কিনতে গেলা, তাহলে লোহাটা হচ্ছে গিয়ে তোমার ওই দ্রবণটা বুঝাবে, আর ওই দ্রবণটা কোন ইউনিটে মাপতেছো তুমি? গ্রামে মাপতেছো। আর ওই দ্রবণের ভিতরে মানে ওই লোহার ভিতরে যে অ্যালুমিনিয়ামের ভেজালগুলো আছে ওগুলাও কিন্তু তুমি গ্রামেই মাপতেছো। তখন কেউ যদি এটাকে প্রকাশ করতে চায়, এই যে তুমি যে লোহাটা কিনছো এবং লোহার ভিতরে যে অ্যালুমিনিয়াম আছে, এটাকে যদি কেউ এরকম লেখে প্রকাশ করতে চায়, তখন তাকে এইভাবে লিখতে হবে যে 10% ডাব্লিউ বাই ডাব্লিউ। তাকে কিভাবে লিখতে হবে স্যার? যে 10% ডাব্লিউ বাই ডাব্লিউ, অথবা 5% ডাব্লিউ বাই ডাব্লিউ। এটার মানে কি বোঝাবে? তুমি যদি 100 গ্রাম, প্রতি 100 গ্রাম লোহা কিনো, ওই 100 গ্রাম লোহার মধ্যে মনে করো 5 গ্রাম অ্যালুমিনিয়াম থাকবে। কথা কি বুঝতে পারি নাই স্যার? আরেকটা উদাহরণ দিই। মনে করো আমি বাজার থেকে কঠিন পদার্থ হিসাবে একটা প্লাস্টিক কিনলাম, প্লাস্টিক। বাজার থেকে কঠিন পদার্থ হিসাবে একটা প্লাস্টিকের এরকম একটা টুকরা কিনলাম। এখন দেখলাম ওই প্লাস্টিকের গায়ে লেখা আছে 5%, অথবা লেখা আছে মনে করো 2.5% ডাব্লিউ বাই ডাব্লিউ। তার মানে কি বুঝাবে জানো? তার মানে বুঝাবে ওই প্লাস্টিকের প্রতি 100 গ্রামের মধ্যে, প্রতি 100 গ্রাম কিন্তু বলছি,
কারণ কি, কারণ তুমি এখানে নিচে ডাব্লিউ লিখছো, আর ডাব্লিউ হলে তো সেটা গ্রামে হিসেব হবে, তাই না? আচ্ছা, তাহলে 2.5% ডাব্লিউ বাই ডাব্লিউ বললে কি হবে, বুঝাবে ওই প্লাস্টিকের প্রতি 100 গ্রামের মধ্যে 2.5 গ্রাম অন্য কোনো কঠিন একটা পদার্থ আছে। মনে করো প্লাস্টিকের ভিতরে কঠিন পদার্থ হিসাবে আমি ধরলাম, মনে করো রাবার ধরলাম। আচ্ছা রাবার না, মনে করো লোহাই ধরলাম, যাও, যদিও প্লাস্টিকের ভিতরে তার কখনো লোহা থাকে না, আমি তোমার র্যান্ডম কিছু উদাহরণ দিচ্ছি, কথা বুঝছো স্যার? তাহলে মনে করো প্লাস্টিকের ভিতরে লোহা ধরলাম, ঠিক আছে? তার মানে 2.5% ডাব্লিউ বাই ডাব্লিউ বলতে কি বুঝাবে, প্রতি 100 গ্রাম প্লাস্টিকের টুকরার মধ্যে তোমার 2.5 গ্রাম লোহা থাকবে। কথা বুঝতে পারছি স্যার? তার মানে তোমার কোথাও ডাব্লিউ বাই ডাব্লিউ ইউজ হলে তুমি বুঝবা কঠিন পদার্থের ভিতরে মনে হয় কোনো একটা কঠিন পদার্থ আছে। কথা কি আমি বুঝতে পারছি স্যার? ওকে, চলো এবার তোমাকে আমি উদাহরণটা লিখে দিই। যে কোথাও যদি এরকম লেখা থাকে যে 10% ডাব্লিউ বাই ডাব্লিউ, তার মানে বুঝাবে প্রতি 100 গ্রাম পদার্থের ভিতরে, পদার্থের, আর ওই পদার্থটা দ্রবণ হিসাবে আমরা ধরতেছি আর কি, কারণ তুমি যেটা কিনছো সেটা তো লোহা, তাই না? আর লোহার ভিতরে মনে করো অ্যালুমিনিয়াম আছে, তাহলে ওই লোহাটা হচ্ছে মনে করো তোমার দ্রবণ, আর ওই দ্রবণটাকে আমরা গ্রামেই কিন্তু মাপতেছি, কারণ ডাব্লিউ বাই ডাব্লিউ। তাহলে লোহাটা ধরে নিলা তোমার দ্রবণ, আর ওই লোহার ভিতরে যে পদার্থটা আছে সেটা হচ্ছে তোমার দ্রব। তো দ্রব হিসাবে যদি আমি লোহা কিনি আর লোহার ভিতরে যদি অ্যালুমিনিয়াম থাকে, তো আমি বলবো সাধারণত অ্যালুমিনিয়ামটা আমার ভেজাল, তাই না? বা অ্যালুমিনিয়ামটা আমার অপদ্রব্য, কারণ আমি লোহা কিনছি, আমি শুধু লোহাই চাই, আমাকে কেন অ্যালুমিনিয়াম দিলেন আপনি? তাহলে অ্যালুমিনিয়ামটা আমার জন্য ভেজাল না স্যার? আচ্ছা, তাহলে আমি বলবো প্রতি 100 গ্রাম পদার্থের ভিতর 10 গ্রাম 10 গ্রাম অন্য পদার্থ থাকবে, অন্য পদার্থ আছে। কথা বুঝতে পারছি স্যার? আচ্ছা, এবার সেকেন্ড পয়েন্টে আসো। সেকেন্ড পয়েন্টে কি বলেছে, পার্সেন্টেজ অফ ডাব্লিউ বাই ভি, তাই না? এখানেও সেম একই সূত্র, এখানেও কি হবে, উপরে হবে হচ্ছে দ্রবের পরিমাণ, উপরে হবে দ্রবের পরিমাণ, আমি দ্রব লিখতে গিয়ে বারবার শুধু দ্রবণ লিখে ফেলতেছি, সরি দ্রব্য লিখে ফেলতেছি। উপরে হবে দ্রবের পরিমাণ, সরি আমার হাতের লেখা যদি তোমরা বুঝতে না পারো, আসলে আমি সত্যি দুঃখিত, আমার হাতের লেখা এখানে পেনটা একটু বাজে হয় আর কি। দ্রবের, এমনিও আমার হাতের লেখা তো সুন্দর না। দ্রবের পরিমাণ, আর নিচে হবে দ্রবণের পরিমাণ। কিন্তু যেহেতু নিচে এখানে দেখো উপরে যেহেতু ডাব্লিউ দেওয়া আছে, সাধারণত ডাব্লিউ থাকলে আমরা কিসে মাপি বললাম, গ্রামে মাপি, তাই না? আর ভি যেহেতু আয়তন, আয়তনকে কি আমরা গ্রামে মাপি, আয়তনকে সাধারণত আমরা মিলিলিটার এককে মাপি, মনে থাকবে তো স্যার? মিলিলিটার ইন্টু, যেহেতু এটা পার্সেন্টেজ আছে তাহলে মানে ইন্টু হবে 100। আচ্ছা, এটার একটা এক্সাম্পল দিই। দেখো এখানে দ্রবণটা কিন্তু মিলিলিটার দেওয়া আছে, তার মানে বোঝায় যায় দ্রবণটা একটা তরল পদার্থ হবে। আর দ্রবটা কিন্তু গ্রামে দেওয়া আছে, তার মানে বোঝায় যায় যে দ্রবটা একটা কঠিন পদার্থ হবে। এটার এক্সাম্পল তো খুবই সিম্পল, মনে করো আমি পানির মধ্যে চিনি দিলাম, তাহলে পানিটা কিন্তু আমার তরল পদার্থ, সো ওটা হবে দ্রবণ, তাই না? আর উপরে যেই দেওয়াটা আছে দ্রব, দ্রবটা কিসে দেওয়া আছে, গ্রামে, তাহলে পানির মধ্যে আমি চিনি দিছি, তাহলে চিনিটা হবে গ্রামে আর ওই পানিটা হবে মিলিলিটারে। কথা বুঝতে পারছি স্যার? এটা তো কঠিন কিছু না, এটা তো বুঝতে তোমাকে কষ্ট হওয়ার কথা না, আশা করি তুমি বুঝতে পারছো, তাই না? তো চলো আমি এটার একটা এক্সাম্পল লিখে ফেলি। যেমন কোথাও যদি মনে করো লেখা আছে 5% ডাব্লিউ বাই ভি, তার মানে বুঝাবে প্রতি 100 মিলিলিটার কোনো দ্রবণে 5 গ্রাম দ্রব বা কঠিন পদার্থ আছে, কঠিন পদার্থ আছে। কথা ক্লিয়ার স্যার?
চলো এবার পরেরটায় আসি। এর পরেরটা হচ্ছে পার্সেন্টেজ অফ ভি বাই ভি। আচ্ছা, পার্সেন্টেজ অফ ভি বাই ভি, এখানে এটাও খুবই সিম্পল। উপরে কি হবে? উপরে হবে হচ্ছে দ্রবণ, সরি, উপরে হবে দ্রবের পরিমাণ, দ্রবের পরিমাণ পরিমাণ, আর নিচে হবে দ্রবণের পরিমাণ। দ্রবের পরিমাণটাকে আমরা কিসে মাপবো স্যার? যেহেতু এটা ভি দেওয়া আছে, তার মানে আয়তন। আয়তনকে সাধারণত আমরা মিলিলিটার এককে মাপি, তাই না? আয়তনকে সাধারণত আমরা মিলিলিটার এককে মাপি। নিচেরটাও যেহেতু ভি দেওয়া আছে মানে আয়তন, নিচেরটাও মিলিলিটার এককে মাপবো। ইন্টু কত হবে? ইন্টু হবে 100। এটার একটা এক্সাম্পল দিই। যেমন কোথাও মনে করো বলা আছে 70%, 70% ভি বাই ভি। এর মানে বুঝাবে 100 মিলিলিটার কোনো দ্রবণে, 100 মিলিলিটার কোনো দ্রবণে, 100 মিলিলিটার কোনো দ্রবণে 70 মিলিলিটার দ্রব বা তরল পদার্থ আছে। এটার একটা এক্সাম্পল কি হতে পারে? এটার একটা এক্সাম্পল হচ্ছে অনেক সময় হয় কি, আমরা যখন ওই যে রাবিং অ্যালকোহল ইউজ করি না, কেমিক্যাল, তো কেমিক্যালগুলির মধ্যে হয় কি, তোমার যে কেমিক্যালটার মধ্যে একটা কেমিক্যালের মধ্যে মনে করো আরেকটা কেমিক্যাল মিশাচ্ছি, একটা কেমিক্যালের মধ্যে মনে করো আরেকটা কেমিক্যাল মিশাচ্ছি। তো যেই কেমিক্যালটার মধ্যে মনে করো পানির মধ্যে আমি কেমিক্যাল মিশাচ্ছি, আচ্ছা এই এক্সাম্পলটা ভালো হবে। পানির মধ্যে মনে করো কেমিক্যাল মিশাচ্ছি, সো পানিটা হচ্ছে গিয়ে তোমার মিলিলিটার এককে মাপতেছি, আর যে কেমিক্যালটা মিশাচ্ছ সেই কেমিক্যালটাও একটা তরল পদার্থ, কোনো কঠিন পদার্থ না। তো ওই যে কেমিক্যালটা মিশাচ্ছ সেটাকেও তুমি মিলিলিটার এককে মাপতেছো, আর পানি তো ইটসেলফ মিলিলিটার এককে মাপতেছই। সো দুইটাই যখন তরল পদার্থ হয় তখন আমরা ভি বাই ভি হিসেব করি। কথা বুঝতে পারছি? আশা করি তুমি বুঝছো। এখন স্যার তুমি বলতে পারো এগুলি আমাদের রিয়েল লাইফে আসলে ব্যবহারটা কোথায়? স্যার এগুলি খুবই সিম্পল। যেমন মনে করো তুমি জুস খাইতে গেছো, তো জুসের মধ্যে তুমি মনে করো জুসের প্যাকেটের দিকে তাকায় দেখলা, তো সে লেখছে মনে করো 5% ডাব্লিউ বাই ভি। তার মানে তুমি বুঝবা সে বুঝাতে চাচ্ছে যে আমি জুসের যে পানিটা আছে ওই পানির মধ্যে মনে করো শক্ত চিনি দিছি, তো শক্ত চিনিটাকে সে ডাব্লিউ হিসাবে হিসাব করছে, আর ওই যে পানিটা পানিটা জুসের যে পানিটা ওই পানিটাকে সে ভি হিসাব করছে। কথা বুঝতে পারছি? এরপরে মনে করো সে জুসের মধ্যে ফুড কালার দিছে। কথা বুঝতে পারছি? জুসের মধ্যে সে ফুড কালার দিছে, তো জুসের মধ্যে পানির মধ্যে ফুড কালার না, তো জুসের পানিটাকে তো সে অবশ্যই ভিতে মাপবে, আর ফুড কালারটাও তো একটা তরল পদার্থ, তার মানে ফুড কালারটাকেও সে ভিতেই মাপবে। কথা বুঝতে পারছি? তার মানে এটা নির্ভর করে যে কোথায় কি ব্যবহার করতেছো তার উপরে তুমি ডাব্লিউ বাই ভি দিবা, না ভি বাই ভি দিবা, না ডাব্লিউ বাই ডাব্লিউ দিবা। যেমন তুমি যদি মনে করো পানির মধ্যে একটা রং মিশাইতে যাও, তখন নিশ্চয়ই তুমি ডাব্লিউ বাই ভি ইউজ করবা না, কারণ পানির মধ্যে তুমি মানে পানিওয়ালা রং মিশাইতেছো, তাহলে পানিটাও ভি এককে মাপবা, আর যে পানিওয়ালা রং মিশাচ্ছ মানে যে মানে ফুড কালার মিশাচ্ছ বা যে কেমিক্যাল মিশাচ্ছ সেই কেমিক্যালটাও তো তরল পদার্থ, তাহলে সেটাকেও ভি এককে মাপবা। কথা বুঝতে পারছি স্যার? তার মানে কোথায় কোনটা ইউজ হবে এটা ডিপেন্ড করে হচ্ছে তুমি কোন পদার্থের সাথে কোন পদার্থ মিশাচ্ছ। আশা করি তোমাকে বুঝাতে পারছি স্যার। এবং সেটা যদি 100তে হিসেব করি তখন আমরা বলি শতকরা, শতকরা হিসাব। আর যদি প্রতি লিটারে হিসেব করি মোল, প্রতি লিটারে হিসেব করি কত মোল দিচ্ছ, এই দেখো প্রতি লিটারে হিসেব করি কত মোল দিচ্ছ, তখন তো আর শতকরা হিসাব থাকবে না, তখন হিসাবটা চলে যাবে মোলারিটি এককে। আমি কি কথা বুঝতে পারছি তোমাকে স্যার? আশা করি বুঝতে পারছি। চলো আমি কিছুক্ষণ পরেই তোমাকে কটা ম্যাথ করাবো। আমি ওই ম্যাথগুলি করানোর আগে চলো তোমাকে পিপিএম এর হিসাবগুলিও একটু দেখায় দিই। আচ্ছা দেখো, পিপিএম না খুবই সহজ স্যার, পিপিএম খুবই সহজ। আমি যে সিস্টেমটা দেখাবো এই সিস্টেমটাই ফলো করো, এছাড়া আরও অনেকগুলি সিস্টেম আছে, তো আমি মোটামুটি সহজ সিস্টেমটাই দেখাচ্ছি। পিপিএম, ওকে? মনে রাখবা স্যার, কোথাও যদি 1 পিপিএম লেখা থাকে তার মানে তুমি, আচ্ছা 1 পিপিএম না, আচ্ছা একটু ওয়েট করো, আমি
আগে পিপিএম যদি লেখা থাকে সেটার মানে কি বুঝিয়ে দিই। কোথাও যদি পিপিএম লেখা থাকে তার মানে তুমি বুঝবা যে মিলিগ্রাম পার লিটার বুঝায়। ক্লিয়ার স্যার? আমি কি বলছি? কোথাও যদি পিপিএম লেখা থাকে তার মানে তুমি বুঝবা যে লেখা আছে মিলিগ্রাম পার লিটার। তার মানে প্রতি লিটারে কত মিলিগ্রাম পদার্থ আছে, কত মিলিগ্রাম পদার্থ আছে সেটাই হচ্ছে পিপিএম একক। যেমন প্রতি লিটারে কত মোল পদার্থ আছে সেটা হচ্ছে মোলারিটি একক। ঠিক সেরকম প্রতি লিটারে কত মিলিগ্রাম পদার্থ আছে সেটা হচ্ছে গিয়ে পিপিএম একক। ক্লিয়ার স্যার? আশা করি বুঝতে পারছি। তো চলো এবার কিছু এক্সাম্পল দিয়ে সুন্দর করে বুঝাই। যেমন কোথাও যদি মনে রাখবা 5 ppm লেখা থাকে, তার মানে মনে রাখবা এটার মানে বুঝাবে 5 মিলিগ্রাম পার লিটার। কোথাও যদি লেখা থাকে 2500 ppm, কোথাও যদি লেখা থাকে মনে করো 2500 ppm, তখন বুঝবা 2500 মিলিগ্রাম পার লিটার বুঝাবে। ক্লিয়ার স্যার আমার কথা? তার মানে আমি তোমাকে আশা করি এতটুকু বুঝাতে পারছি যে প্রতি লিটারের মধ্যে কত মিলিগ্রাম থাকতেছে সেই হিসেব করলেই আমরা পিপিএম এককটা পেয়ে যাব। তার মানে খেয়াল করে দেখো না স্যার, ঘনমাত্রা আর পিপিএম কিন্তু আহামরি আলাদা জিনিস না। কেন? ঘনমাত্রা হচ্ছে, আচ্ছা আমি এক কাজ করি, আমি এটা একটু উপরে লিখি। দেখো ঘনমাত্রা আর পিপিএম কিন্তু আহামরি ভিন্ন জিনিস না। ঘনমাত্রাটা হচ্ছে মোল পার লিটার, আর পিপিএম হচ্ছে মিলিগ্রাম পার লিটার। খেয়াল করে দেখো স্যার, ঘনমাত্রা হচ্ছে মোল পার লিটার, তার মানে প্রতি লিটারে কত মোল মনে করো লবণ আছে, সোডিয়াম ক্লোরাইড আছে। মনে করো আমি বললাম প্রতি লিটারে 2 মোল সোডিয়াম ক্লোরাইড আছে, তার মানে ওই হিসেবটা হয়ে যাবে মোলারিটি এককে। আর আমি যদি বলি প্রতি লিটারে ওই মোলটাকেই, যে 2 মোল কথাটা বলছি না, ওই মোলটাকেই যদি মিলিগ্রামে নিয়ে যাই, ওই মোল হিসাবটাকেই যদি মিলিগ্রামে নিয়ে যাই, তাহলে কিন্তু পিপিএম এককে চলে আসতেছে। দেখছো রূপান্তরটা কত সহজ না? কথা বুঝো নাই স্যার? আমি আরেকবার বুঝাই তোমাকে। ঘনমাত্রা মানে কি, মোলারিটি মানে কি, প্রতি লিটারে কত মোল আছে এটা যদি হিসাব করো তাহলে মোলারিটি এককে আসবে, তাই না? আর প্রতি লিটারে ওই মোলটাকেই যদি মিলিলিটারে নিয়ে যাও, মোল হিসেবটাকেই যদি মিলিলিটারে নিয়ে যাও, তাহলে কিন্তু পিপিএম এককে চলে আসবে। কথা বুঝতে পারি নাই? এখন তুমি হয়তো কইবা যে স্যার মোলরে আবার পিপিএম মোলকে আবার মিলিলিটারে নেয় কেমনে? এটা কিন্তু বলা যাবে না। এটা 9-10-এরই টপিক, এটা একদম বুদ্ধি খাটালে মানে পারার কথা। দেখো আমি তোমার একটু রাফে বুঝাই দিই। ওকে, দেখো মনে করো কিছু আছে মোল, এই মোলকে মনে করো আমি মিলিগ্রামে নিতে চাই, তাহলে মনে করো দেওয়া আছে কোথাও 2 মোল সোডিয়াম ক্লোরাইড, তাই না? এটাকে তুমি কিসে নিতে চাও? মিলিগ্রামে নিতে চাও। তাহলে মোলকে আগে গ্রামে নাও। গ্রামে নিতে হলে কী করতে হয়? এইগুলি 9-10-এ পড়ে আসছো। মোল থেকে গ্রামে নিতে হলে আণবিক ভর দ্বারা গুণ করতে হয়। সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত? 58.5, তাই না? তাহলে এটা কিসে আসবে? মোল থেকে এটা আসবে গ্রাম সোডিয়াম ক্লোরাইড। গ্রাম কি হবে? সোডিয়াম ক্লোরাইড। এবার 2 ইন্টু 58.5 ইন্টু 1000। 1000-এ কেন গুণ করলাম? স্যার গ্রাম থেকে মিলিগ্রামে যেতে হলে কি 1000 দ্বারা গুণ করতে হয় না? তাহলে এই গুণ করলে এটা এককটা কিসে আসবে? এককটা আসবে হচ্ছে মিলিগ্রামে আসবে। মিলিগ্রাম সোডিয়াম ক্লোরাইড। দেখো আমি তো শিখাই দিলাম তোমাকে। এটা হিসাব করলে কত আসবে? আমি একটু হিসাব করে দেখি ক্যালকুলেটরে। একটু সময় দাও আমাকে। 2 ইন্টু একটু সময় নিচ্ছি, ইন্টু 2 ইন্টু 1000।
হিসাব করলে আসে হচ্ছে, আমি যদি হিসাবটা ভুল না করি তাহলে হিসাবটা হচ্ছে 11,117,000,000 মিলিগ্রাম। দেখো দেখো, তাহলে কিন্তু আমার মোল থেকে মিলিগ্রামে চলে আসছে। কথা কি বুঝতে পারছি? তার মানে আমি মোল থেকে কিন্তু মিলিগ্রামে নিয়ে আসতে পারছি। কিভাবে নিছি বলো তো? আমি আগে মোলকে গ্রামে নিছি। কিভাবে? আণবিক ভর দ্বারা গুণ করলে তো গ্রামে চলে আসে। এবার ওই গ্রামকে আবার 1000 দ্বারা গুণ করছি, কারণ গ্রামকে 1000 দ্বারা গুণ করলে তো মিলিগ্রামে আসবে। ব্যাস, মিলিগ্রামে চলে আসছে। দেখছো স্যার, মোলারিটিকে পিপিএমে নেওয়াটা কতটা বেশি সহজ। এভাবে আসলে ম্যাথগুলি করতে হবে। ওকে, তাহলে আমি চলো আরেকবার একটু তোমাকে পিপিএম বুঝিয়ে দিই। পিপিএম মানে কি বললাম? পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। প্রতি লিটারে কত মিলিগ্রাম আছে এটা যদি তুমি হিসেব করতে পারো, তার মানে তুমি পিপিএম এককে হিসেব করে ফেলছো। ক্লিয়ার আমার কথা? আচ্ছা, এবার দেখো স্যার, আমি তো হিসাব করার ওয়েও তোমাকে দেখায় দিলাম রাফের মধ্যে। এবার দেখো, অনেক সময় আমরা পিপিএম ছাড়া আবার পিপিবিও মাপি। এ দেখো, আমি তোমাকে উপরে লিখেই দিছি। আমি কিন্তু তোমাকে উপরে লিখেই দিছি। এই দেখো, পিপিএম, এরপরে পিপিবি, আর এটা হচ্ছে পিপিটি। পিপিবি হচ্ছে পার্টস পার বিলিয়ন, আর পিপিটি হচ্ছে পার্টস পার ট্রিলিয়ন। ওকে স্যার? আচ্ছা, এবার দেখো পিপিবি মানে কি? খুবই সিম্পল, তুমি এক কাজ করবা, পিপিবি যদি কেউ বের করতে বলে, আগে তুমি পিপিএমই বের করবা। ওই পিপিএম এর সাথে তুমি জাস্ট 10⁻³ গুণ করে দিবা। ব্যাস, তাহলে তুমি পিপিবি পেয়ে যাবা। আবার আরেকটা হচ্ছে পিপিটি। পিপিটি যদি কেউ বের করতে বলে, তাহলে তুমি পিপিএম বের করবা, তার সাথে শুধু 10⁶ গুণ করে দিবা, তুমি কি পেয়ে যাবা? পিপিটি পেয়ে যাবা। কথা কি বুঝতে পারছি স্যার? তাহলে আমি কাজ করি, এগুলি যেহেতু সূত্র, আমি এই সূত্রগুলোকে বক্স করে ফেলি। এই সূত্রগুলোকে কি করে ফেলি স্যার? বক্স করে ফেলি। এটা হচ্ছে একটা ফর্মুলা। হচ্ছে ফর্মুলা, এটাও আর একটা ফর্মুলা, এটাও আর একটা ফর্মুলা। কথা বুঝতে পারছি স্যার? আচ্ছা, এইভাবেই কিন্তু আমরা পিপিএমকে চাইলে পিপিবিতেও কনভার্ট করতে পারি, চাইলে পিপিটিতেও কনভার্ট করতে পারি। আচ্ছা, আশা করি আমি তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট বুঝতে পারছি স্যার। এবং এই কনসেপ্টগুলো বুঝার পরে আমি তোমাদেরকে অবশ্যই অনুরোধ করব, আমি এই লেকচারগুলির সামনে আরও সামনে আগায় গেলে দেখো আমি তোমাদের এগুলির উপরে পার্টিকুলার ম্যাথ প্র্যাকটিস করাইছি। অর্থাৎ মোলারিটিকে কিভাবে শতকরা এককে নিয়ে যাওয়া যায় এগুলির ম্যাথ প্র্যাকটিস করাইছি। আবার মোলারিটিকে কিভাবে পিপিএম এককে নিয়ে যাওয়া যায় এগুলির ম্যাথ প্র্যাকটিস করাইছি। এই কনসেপ্ট বুঝার পরে তুমি অবশ্যই এখন ম্যাথ প্র্যাকটিসে চলে যাও। ঠিক আছে স্যার? আশা করি তুমি বুঝছো। থ্যাংক ইউ সো মাচ।